মহাকাশ গবেষণার ইতিহাসের একদম ধুলো পড়া ক্লাসিফাইড কিছু ফাইলে আজ আমরা হাত দিতে যাচ্ছি। স্নায়ুযুদ্ধের সেই চরম উত্তেজনার সময় সোভিয়েত ইউনিয়নের গোপন আর্কাইভে এমন এক রহস্য লুকিয়ে আছে যা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাতের আকাশে জ্বলজ্বল করা ওই যে সবচেয়ে সুন্দর তারাটা আমরা দেখি, সেটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন, এই অনুসন্ধানে আজ আমরা সেই সত্যটাই উন্মোচন করব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন এই মর্নিং স্টার বা শুকতারা আমাদের পাঠানো একের পর এক মেশিনকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল? দূর থেকে দেখলে যাকে স্বর্গের মতো সুন্দর মনে হয়, বিজ্ঞানীরা খুব দ্রুতই একটা তিক্ত সত্য বুঝতে পেরেছিলেন। ওটা স্বর্গ নয়, ওটা আসলে এক দানবীয় গ্রহ। এমন এক পরিবেশ যেখানে মানুষের তৈরি যে কোনো যন্ত্র, মানে আক্ষরিক অর্থেই নিমেষেই গুড়িয়ে যায়। পৃথিবী আর শুক্রের আকারের তুলনাটা শুনলে বেশ চমকে যেতে হয়। মহাকাশের বুকে আমাদের পৃথিবীর আয়তনের ঠিক ৯৫% হল শুক্রগ্রহের আয়তন। তো ১৯৬০-এর দশকে এই আকারের অবিশ্বাস্য মিল দেখেই কিন্তু বিজ্ঞানীরা একটা বিশাল বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন। তারা শুক্রকে পৃথিবীর টুইন সিস্টার বা যমজ বোন বলে ডাকতেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল, এত কাছে আর প্রায় একই আকারের একটা গ্রহে নিশ্চয়ই প্রাণের অস্তিত্ব লুকিয়ে আছে। কিন্তু সেই রোম্যান্টিক কল্পনায় প্রথম বড় ধাক্কাটা আসে ১৯৬০ সালে। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগেন প্রথম একটা যুগান্তকারী তত্ত্ব দিলেন। তিনি বললেন, শুক্রের চারপাশের ওই পুরু মেঘের আস্তরণ আসলে একটা ভয়ঙ্কর গ্রিনহাউস গ্যাস এফেক্ট তৈরি করছে। এরপর নাসার ম্যারিনার ২ মিশন যখন শুক্রের কাছাকাছি গেল, তখন প্রাপ্ত ডেটা কার্ল সেগেনের তত্ত্বকে একেবারে সুনিশ্চিতভাবে প্রমাণ করে দিল। জানা গেল, ওখানকার পৃষ্ঠের তাপমাত্রা এতই বেশি যে সেখানে জল রাখলে তা ২ বার ফুটে বাষ্প হয়ে যাবে। আর এই চরম ভয়ঙ্কর পরিবেশের প্রমাণ হাতে নাতে পেল সোভিয়েত ইউনিয়ন। স্পেস রেসের এই ইতিহাস রীতিমতো একটা থ্রিলারের মতো। সেই সময়ের ঘটনাক্রমটা একটু খেয়াল করুন। ১৯৬১ সালে ভেনেরা ১ মাঝপথেই চিরতরে যোগাযোগ হারিয়ে ফেলল। ১৯৬৫ সালে ভেনেরা ২ সূর্যের অতিরিক্ত তাপে গলে গেল। এরপর ১৯৬৬ সালে ভেনেরা ৩ সোজা পৃষ্ঠে আছড়ে পড়ে ধ্বংস হল। আর ১৯৬৭ সালে ভেনেরা ৪ পৃষ্ঠে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। একের পর এক মিশন, আর একের পর এক চরম ব্যর্থতা। কিন্তু কেন? ঠিক কেন এই মিশনগুলো বারবার এভাবে ব্যর্থ হচ্ছিল? এর পেছনের কারণটা শুনলে শিওরে উঠতে হয়। পৃথিবীতে যেখানে বায়ুর চাপ মাত্র ১ অ্যাটমসফিয়ার আর গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শুক্রের পৃষ্ঠে বায়ুর চাপ অবিশ্বাস্য ৯০ অ্যাটমসফিয়ার আর তাপমাত্রা ৪৮০ ডিগ্রি সেলসিয়াস। এই ৪৮০ ডিগ্রি দহন এতটাই ভয়ঙ্কর যে কঠিন সীসাও সেখানে নিমিষেই গলে জল হয়ে যাবে। এই ৯০ অ্যাটমসফিয়ার চাপ ঠিক কতটা ভয়াবহ সেটা একটু কল্পনা করা যাক। পৃথিবীর কোনো মহাসাগরে ঠিক ১ কিলোমিটার গভীরে গেলে জলের বিশাল রাশি যে কোনো বস্তুর ওপর যে প্রবল চাপ সৃষ্টি করবে, শুক্র গ্রহের পৃষ্ঠের চাপ ঠিক ততটাই। আর ঠিক এই সুনির্দিষ্ট যান্ত্রিক ত্রুটি এবং প্রবল চাপের কারণেই ভেনেরা ৪-এর ওই মজবুত খোলসটা কাগজের মতো ইমপ্লোড হয়ে গিয়েছিল। মানে প্রচণ্ড চাপে ভেতরের দিকে একদম চুপসে গিয়েছিল। কিন্তু মানুষের উদ্ভাবনী ক্ষমতার একটা অসাধারণ দিক আছে, তাই না? আগের ডিজাইনের ওই চরম ব্যর্থতাগুলো ইঞ্জিনিয়ারদের বাধ্য করল সম্পূর্ণ নতুন কিছু ভাবতে। তারা বুঝতে পারলেন, সমুদ্রের তলদেশের এই বিশাল চাপ একমাত্র সাবমারিনই সহ্য করতে পারে। তাই ভেনেরা ৭ মিশনের জন্য তারা সরাসরি সাবমারিন গ্রেড প্রযুক্তি ব্যবহার করলেন। তারা ৪৯০ কেজি ওজনের একটা অভেদ্য টাইটেনিয়াম ক্যাপসুল তৈরি করলেন, আর ভেতরের স্পর্শকাতর ইলেকট্রনিক্সকে ওই তীব্র গরম থেকে বাঁচাতে এমন একটা অটো সেন্সর হিট প্রোটেকশন যুক্ত করলেন, যা বাইরের তাপমাত্রা নরকের মতো হওয়া সত্ত্বেও ক্যাপসুলের ভেতরের তাপমাত্রাকে -৮ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে রাখতে পারত। প্রতিটি চরম ফেলিয়র থেকে বিজ্ঞানীরা নতুন কিছু শিখছিলেন। যেমন বায়ুমণ্ডলের ঘর্ষণ কমানোর জন্য তারা প্যারাশুটগুলো সাইজে ছোট করে দিলেন, আর ভেনেরা ৮-এর জন্য তারা যুক্ত করলেন লিথিয়াম নাইট্রেট ব্লকের রেফ্রিজারেশন ইউনিট এবং ইন্টারনাল হিট কন্ট্রোল সেন্সর। এর ফলে মহাকাশযানের ভেতরের সেন্সিটিভ যন্ত্রপাতিগুলো শুক্রের সেই নরকতুল্য উত্তাপের মধ্যেও বেঁচে থাকার জন্য যথেষ্ট শীতল থাকতে পেরেছিল। এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিস্মরণীয় জয়। সেই ভয়াবহ পরিবেশের কথাটা একবার চোখের সামনে ভাসিয়ে তুলুন। ভেনেরা ৯ যখন শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, তখন তার চারপাশে ঘণ্টায় ৩৬০০ কিলোমিটার গতির প্রলয়ঙ্কারী বাতাস।
পৃথিবীতে যে বিধ্বংসী টর্নেডো হয় তার গতিও এর থেকে অনেক কম। আর তার সাথে আছে 12 মিলিমিটার পুরু বিষাক্ত সালফিউরিক অ্যাসিডের মেঘ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কোনো প্যারাশুট ছাড়াই ল্যান্ডারটি সোজা শুক্রের মাটিতে নেমে এসেছিল, ভাবা যায়? এরপরই আসে মহাকাশ গবেষণার ইতিহাসের অন্যতম বড় বিজয়ের মুহূর্তটা। সালটা ১৯৭৫। পৃথিবী থেকে প্রায় ৩ কোটি কিলোমিটার দূরে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো গ্রহে দাঁড়িয়ে মানুষের তৈরি একটা যন্ত্র প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের পৃষ্ঠের সাদা কালো ছবি পৃথিবীতে পাঠালো। এটা ছিল পাথুরে অ্যাব্রোখেব্রো এক ভয়ঙ্কর অথচ ঐতিহাসিক দৃশ্য, যা চিরকালের জন্য প্রমাণ করে দিল মানুষের বিজ্ঞান আর অধ্যাবসায় ঠিক কত দূর পর্যন্ত যেতে পারে। সাফল্যের এই ধারা কিন্তু এখানেই থেমে থাকেনি। ভেনেরা ১৩ এবং ১৪ শুক্র গ্রহের প্রতিরক্ষাকে যেন পুরোপুরি ভেদ করে ফেলল। তারা প্রথমবারের জন্য শুক্র গ্রহের রঙিন ছবি তুলে পাঠাল। আর সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হল, তারা শুক্রের ভয়ঙ্কর বাতাসের গর্জন রেকর্ড করে পৃথিবীতে পাঠাল। সেই অডিও শুনলে মনে হয় চারপাশের সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এছাড়াও ড্রিলিং মেশিনের সাহায্যে মাটি খুঁড়ে ব্যাসল্ট শিলার নমুনা বিশ্লেষণ করে প্রমাণ করা হলো যে আমাদের পৃথিবীর সাথে এর কাঠামোগত অদ্ভুত একটা মিল রয়েছে। তবে এই অভিযানের সাথে জড়িয়ে আছে অদ্ভুত একটা রহস্য। ভেনেরা থেকে পাওয়া একটা ছবিতে হঠাৎ অদ্ভুত এক আকার দেখা গেল, যাকে একজন বিজ্ঞানী স্করপিয়ন বা বিছে বলে দাবি করে বসলেন। সবার মনে তীব্র প্রশ্ন জেগে উঠল, তবে কি শুক্রে সত্যি সত্যি প্রাণের অস্তিত্ব আছে? কিন্তু না, আসল সত্যিটা হল, শুক্রের সেই ভয়ঙ্কর উত্তাপে প্রোবের নিজস্ব ক্যামেরার লেন্স ক্যাপটাই গলে গিয়ে ওই অদ্ভুত বিছের মতো আকার ধারণ করেছিল। আজ প্রায় ৪২ বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ ৪২ বছরে শুক্র গ্রহকে নিয়ে স্পেস এজেন্সিগুলোর মধ্যে আর সেই তীব্র আগ্রহ দেখা যায়নি। কারণ বিজ্ঞানীরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এই গ্রহটি প্রাণের জন্য আর আমাদের প্রযুক্তির জন্য ঠিক কতটা প্রতিকূল। তাই পরবর্তীতে মহাকাশ গবেষণা সংস্থাগুলো শুক্র থেকে তাদের নজর সরিয়ে চাঁদ এবং মঙ্গলের মতো অপেক্ষাকৃত শান্ত পরিবেশের দিকে মনোযোগ দিয়েছে। রাতের আকাশে যে অপরূপ তারাকে আমরা দেখি, তার ভেতরের অন্ধকার আর নরকের মতো ভয়ঙ্কর বাস্তবতা এখন আমাদের সবার জানা। মানুষের অসীম কৌতূহল কি কখনো আবার এই হারিয়ে যাওয়া যমজ বোনের কাছে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে, নাকি এই ভয়ঙ্কর গ্রহটি অনন্তকাল এভাবেই একাকী অন্ধকারে পড়ে থাকবে? এই অমীমাংসিত প্রশ্নের রেশ টেনেই আজকের এই রোমাঞ্চকর অনুসন্ধান এখানেই শেষ করছি। মহাকাশের নতুন কোনো অজানা অধ্যায় নিয়ে আবারও দেখা হবে।